বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোর্সের অর্থনীতি বিষয়ের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা সবাই জানি করোনাকালীন সময়ে আমাদের ক্লাসগুলো অনলাইনে নিতে হচ্ছে। যদিও অনলাইনে ক্লাস নিয়ে সেই তৃপ্তি পাওয়া যায় না, তারপরেও আমাদের শিক্ষা ব্যবস্থা চালিয়ে নিতে হবে। তারই অংশ হিসাবে আজকের এই ক্লাস। আমরা দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছি। এখন দ্বিতীয় বর্ষের অর্থাৎ অর্থনীতি 1 এই কোর্সের কোড নাম্বার BEC 2301। আমাদের আজকের দুটি ইউনিট আলোচনা করব। অর্থনীতি খুব মজার একটা সাবজেক্ট। অর্থনীতি জানে না এমন মানুষ নাই, যে অশিক্ষিত সেও কম বেশি অর্থনীতি জানে। আমরা সে প্রসঙ্গে পরে আসি। আমাদের এই কোর্স খুব সংক্ষিপ্ত হলেও অর্থনীতির প্রতিটি মাইক্রো ইকোনমিক্সের প্রতিটি ধাপ এখানে আলোচনার সুযোগ আছে। আমাদের পাঠ্য বইতে মোট 14টি ইউনিট। আমাদের আজকের দুটো ইউনিট আমরা আলোচনা করতে চাচ্ছি। আমাদের আজকের ইউনিট 1 হচ্ছে অর্থনীতি সম্পর্কে ধারণা, অর্থাৎ অর্থনীতির মৌলিক যে ধারণাগুলো সেই ধারণা এই ইউনিট দেওয়া আছে। দ্বিতীয় ইউনিট হচ্ছে ভোক্তার আচরণ ও চাহিদা তত্ত্ব। আমরা প্রথমেই আসি, অর্থনীতি কি? আমরা অর্থনীতির জনক হিসাবে জানি অ্যাডাম স্মিথ, অর্থনীতির জনক। তিনি অর্থনীতির প্রথম আবিষ্কার করেন এবং তিনি বলেন অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী নিয়ে আলোচনা করে। কারণ অর্থনীতি হচ্ছে একটা মানুষ কিভাবে তার জীবন অতিবাহিত করবে, কিভাবে সে খাদ্য সংগ্রহ করবে, কিভাবে সে খাদ্য প্রয়োজনে উৎপাদন করে বিক্রয় করবে, এই সব বিষয় কিন্তু এর ভিতরে আলোচনা হয়। অর্থাৎ সম্পদ নিয়ে মূল আলোচনা। এর পরবর্তীতে আমরা জানি অর্থনীতিকে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ক্লাসিক্যাল যুগ, একটা হচ্ছে নিও ক্লাসিক্যাল যুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। অ্যাডাম স্মিথ ছিলেন ক্লাসিক্যাল যুগের অর্থনীতিবিদ। পরবর্তীতে এল রবিন্স আধুনিক অর্থনীতিবিদ, আর আলফ্রেড মার্শাল তিনি হচ্ছে নিও ক্লাসিক্যাল যুগের অর্থনীতিবিদ। অ্যাডাম স্মিথ সম্পদ নিয়ে আলোচনার কথা বলেছিলেন অর্থনীতিতে। মার্শাল এসে শুধুমাত্র সম্পদ নিয়ে আলোচনার করলে চলবে না, এর সঙ্গে মানুষের দৈনন্দিন জীবনকে সম্পৃক্ত করেছিলেন। আর আমাদের আধুনিক অর্থনীতিবিদ লিওনেল রবিন্স, তার সংজ্ঞাটা ছিল, যদি আমরা ইংরেজিতে বলি এরকম, ইকোনমিক্স ইজ এ সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার as a relationship between ends and scars means which have alternative uses। অর্থাৎ অর্থনীতি একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনের কার্যাবলী নিয়ে আলোচনা করে। এরপরে আমরা এই ইউনিট 1-এ অর্থনীতির যে কিভাবে এই অর্থনীতির বিকশিত হয়েছে, বর্তমান অর্থনীতির বিকাশ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। এই ছিল মোটামুটি পার্ট 1, ইউনিট 1-এর পার্ট 1-এ। পার্ট 2-এ বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আমরা জানতে পারবো। আমরা ইতোপূর্বে জানতাম, আমি যখন ছাত্র ছিলাম তখন আমাদের পড়ানো হতো অর্থনীতির বিভিন্ন অর্থব্যবস্থার বলতে বোঝাতো 4 ধরনের অর্থব্যবস্থা প্রচলিত ছিল। প্রথম হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, এরপরে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এরপরে ছিল মিশ্র অর্থব্যবস্থা এবং সব শেষে ছিল ইসলামী অর্থব্যবস্থা। কিন্তু অর্থনীতি এমন একটা বিষয় যা নিয়ে প্রতিনিয়ত গবেষণা হচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তারই ধারায় বর্তমানে অর্থনৈতিক ব্যবস্থাকে 3টি ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে বাজার অর্থনীতি,
এরপরে নির্দেশমূলক অর্থনীতি বা যেটাকে আমরা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে পারি, আর সবশেষ হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। এরপরের ইউনিট 3, এখানে যাওয়ার আগে আমি একটু 3 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে একটু বলে নিতে চাচ্ছি। বাজার অর্থনীতি। বাজার অর্থনীতি হচ্ছে এমন একটা অর্থব্যবস্থা যেখানে দামই মুখ্য ভূমিকা পালন করে থাকে। দাম ক্রেতাকে প্রলুব্ধ করে, ক্রেতাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আবার উৎপাদকও দামের উপর ভিত্তি করে উৎপাদন চালিয়ে যাবে না অন্য কোনো পণ্য উৎপাদনে চলে যাবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। নির্দেশমূলক অর্থনীতি হচ্ছে সমাজতান্ত্রিক একটা রূপ, যেখানে সরকার থেকে নিয়ন্ত্রণ করে কে কি উৎপাদন করবে, কে কতটুকু ভোগ করবে, এই টোটাল বিষয়টি সরকার থেকে সিদ্ধান্ত নিতে হয়, সরকার সিদ্ধান্ত নিয়ে দেয়। মিশ্র অর্থব্যবস্থা, যেখানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মিলন ঘটে, সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। পার্ট 3-তে আমরা পাবো অর্থশাস্ত্রের বিভিন্ন বিভাজন। অর্থনীতিকে আলোচনার সুবিধার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম আমরা বস্তুবাচক বিভাজন, নীতিবাচক বিভাজন, এই দুটো বিভাজন। কেউ বলতেছে অর্থনীতির ক্ষেত্রে কোনো নীতি থাকবে না, এটা বস্তুনিষ্ঠ একটা বিষয়। কেউ বলছে না, এখানে নীতি নির্ধারণ, নীতির পরে, অর্থাৎ মানুষের যে মৌলিকতা, মানুষের যে স্বকীয়তা, এরপরে ভিত্তি করে অর্থনীতিকে আলোচনা করতে হবে। অর্থনীতির বিশ্লেষণের এলাকাকে ভিত্তি করে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে। 1933 সালে অসলো ইউনিভার্সিটির প্রফেসর র্যাগনার ফ্রিস উনি ইকোনমিক্সকে, অর্থাৎ অর্থনীতিকে 2টো ভাগে ভাগ করেন। একটা হচ্ছে ব্যষ্টিক ইকোনমিক্স, একটা হচ্ছে সমষ্টিক ইকোনমিক্স। অর্থাৎ যদি বাংলা বলা যায়, ইংরেজি বলা যায়, আমরা এভাবে বলতে পারি মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো কথার অর্থ হচ্ছে ক্ষুদ্র, আর ম্যাক্রো কথার হচ্ছে বৃহৎ। মাইক্রো অর্থনীতির আলোচনা হচ্ছে অর্থনীতি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়। যেমন আমরা যদি বলি বাজারের একজন বিক্রেতাকে নিয়ে বা একজন ক্রেতাকে নিয়ে যে আলোচনা, এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো হচ্ছে, আমরা যদি স্টুডেন্টদের উদাহরণ দিই, আমার কলেজে একজন স্টুডেন্টের আর্থিক অবস্থা কি, তারা বা কি করেন, কিভাবে জীবনযাপন করেন, এই একজন স্টুডেন্টকে নিয়ে আলোচনা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আর আমাদের কলেজের সকল ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা করলে সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। এরপরে আমরা চলে যাচ্ছি পার্ট 4, বাজার ও বাজার অর্থনীতি সম্পর্কে। বাজার কি? সাধারণ অর্থে আমরা বাজার বলতে একটা স্থানকে বুঝি, যেমন বারাকপুরের বাজার, দরগার বাজার, দেপাড়ার বাজার, যাত্রাপুর বাজার। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কোনো স্থানকে বোঝায় না। অর্থনীতিতে বাজার বলতে বোঝায় একটা পণ্যকে, যে পণ্যের 2টা পক্ষ থাকবে, এক পক্ষে ক্রেতা, এক পক্ষে বিক্রেতা। তাদের ভিতর প্রত্যক্ষ বা পরোক্ষ দর কষাকষির ভিত্তিতে পণ্যের মূল্য নির্ধারিত হবে এবং পণ্য ক্রয় বিক্রয় হবে। এর জন্য কোনো স্থান নির্ধারণ করার বিষয় নেই, এখানে পণ্যটা মুখ্য। বাজার অর্থনীতি কি? বাজার অর্থনীতি এমন একটা বিষয় যেখানে দামই বাজারকে নিয়ন্ত্রণ করে। ওই আগে বলছিলাম, ক্রেতাকেও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাজার দাম ভূমিকা রাখবে এবং বিক্রেতাকেও বা উৎপাদককেও উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখবে পণ্যের মূল্য। এরপরে আমরা চলে যাচ্ছি আজকের ইউনিট 2। এখানে ভোক্তার আচরণ ও চাহিদা তত্ত্ব। এটা পড়তে গেলে আমাদের কিছু মৌলিক বিষয় সম্পর্কে ধারণা নিতে হবে। যেমন দ্রব্য, উপযোগ, ভোগ, উৎপাদন। এরপরে আসি আমরা চাহিদা, যোগান, এরপরে অভাব, সম্পদ,
মূল্য ইত্যাদি। প্রথম আসি আমরা উপযোগ। উপযোগ কি? উপযোগ হচ্ছে মানুষের অভাব মোচনের ক্ষমতা। যেমন এই একটা মোবাইল সেট, এর উপযোগ আছে, অর্থাৎ এ কি করতে পারে? এ আমাদের কথা বলতে সহায়তা করে। আমাদের কলমটার কি উপযোগ আছে? আমাদের লেখার অভাব মোচন করে। তাহলে অভাব মোচন করার যে ক্ষমতা, এইটাই হচ্ছে উপযোগ। অনেকে মনে করে যে মদের কি উপযোগ আছে, উপকারিতা আছে? হ্যাঁ, আমাদের কাছে উপকারিতা নেই, কিন্তু যে মাতাল তার কাছে উপযোগ আছে, অর্থাৎ অভাব মোচন করার ক্ষমতা আছে। যদিও মদ ক্ষতি করে মানব দেহের, কিন্তু তার কাছে উপযোগ আছে। তাই উপযোগ বিচারের ক্ষেত্রে আমরা ন্যায় অন্যায় ভালো মন্দ দেখবো না, অভাব মোচন করার ক্ষমতা থাকলে তাকে উপযোগ বলা হবে। আর দ্রব্য কি? যার ভিতর এই উপযোগ আছে তাকে দ্রব্য বলা হবে। অর্থাৎ দ্রব্য হচ্ছে অভাব মোচন করার ক্ষমতা সম্পন্ন যে কোনো কিছুকে আমরা দ্রব্য বলতে পারি। যেমন বাতাস একটা দ্রব্য, যদিও বস্তুগত দ্রব্য না, কিন্তু বাতাস অবশ্যই একটা দ্রব্য। অর্থনৈতিক ভাষায় যার অভাব মোচন করার ক্ষমতা থাকবে তাকেই দ্রব্য বলবো। ভোগ। ভোগ কি? আমরা ভোগ বলতে বুঝি কিছু উপভোগ করা। একটা ক্রিকেট খেলা হচ্ছে, আমরা উপভোগ করলাম, হ্যাঁ, এটাও অর্থনৈতিক ভাষায় ভোগ। ভোগ বলতে বোঝায় কোনো দ্রব্যের অভাব মোচন করার ক্ষমতাটা ব্যবহারের মাধ্যমে নিঃশেষ করা। অর্থাৎ কোনো দ্রব্যের উপযোগ ব্যবহারের মাধ্যমে নিঃশেষ করলে তাকে বলা হয় ভোগ। আমরা একটা খাবার না খেয়ে ফেলে দিলাম, এটা কি ভোগ হলো? অবশ্যই ভোগ হলো না, কারণ এটা ব্যবহার করে আমি এর উপযোগ নষ্ট করিনি, এটা অপচয় হলো। এরপরে আসি উৎপাদন। উৎপাদন মানে কোনো কিছু সৃষ্টি করা। মানুষ কিছু সৃষ্টিও করতে পারে না, কিছু ধ্বংসও করতে পারে না। মানুষ কি পারে? নতুন নতুন উপযোগ সৃষ্টি করতে পারে। আর এই উপযোগ সৃষ্টি করার কাজকেই বলা হয় উৎপাদন। চাহিদা কি? কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। কিন্তু আমি যদি মনে করি যে আমি চাঁদের দেশে একটা জায়গা কিনতে চাই, এটা কি চাহিদা হবে? আমি যদি একটা অ্যাটেম বোমা কিনতে চাই, এটা কি চাহিদা হবে? একজন ভিখারি সে যদি একটা মোটর গাড়ি কিনতে চায়, এটা কি চাহিদা হবে? না। চাহিদা হতে হলে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, প্রয়োজনীয় অর্থ থাকতে হবে, অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয় করার একটা মানসিকতা থাকতে হবে, পাশাপাশি দ্রব্যটির বিক্রয় যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ প্রাপ্যতা থাকতে হবে। AK-47 রাইফেল আমি যদি কিনতে চাই, আমি কিনতে পারবো? পারবো না। আমি যদি অ্যাটেম বোমা কিনতে চাই, পারবো না, কারণ এর ক্রয় বিক্রয় হয় না। একইভাবে যোগান কি? একটা নির্দিষ্ট দামে ক্রেতা একটা পণ্যের যেটুকু বিক্রয় করতেছে তাকে বলা হয় যোগান। এরপরে কি? অভাব কি? আমার বস্তুগত বা অবস্তুগত দ্রব্য পাওয়ার যে আকাঙ্ক্ষা, তাকে বলা হয় অভাব। সম্পদ কি? সম্পদ হতে চারটে বৈশিষ্ট্য থাকতে হবে। আমি খুব এলাবোরেটলি যাবো না, কারণ সময় আজকে খুবই কম। নেক্সট ক্লাসে আমরা এই নিয়ে কথা বলবো। সবশেষে মূল্য। মূল্য দুই ধরনের, একটা হচ্ছে ব্যবহারিক মূল্য, একটা হচ্ছে বিনিময় মূল্য। ব্যবহারিক মূল্য হচ্ছে একটা পণ্য ব্যবহার করে যে তৃপ্তি পাই, সেটা হচ্ছে ব্যবহারিক মূল্য। আর বিনিময় মূল্য কি? একটা পণ্যের বিনিময়ে অন্য দ্রব্য যেটুকু পাই, সেটা হচ্ছে তার বিনিময় মূল্য। বাতাসের কোনো বিনিময় মূল্য নেই, আবার বাতাসের বিনিময় মূল্য আছে। আমরা যদি মুমূর্ষ রোগীর জন্য অক্সিজেন ক্রয় করি, সেক্ষেত্রে বাতাসের মূল্য আছে। এরপরে আমরা এই চ্যাপ্টারের মূল আলোচনা চলে যাই। এই চ্যাপ্টার থেকে আমরা জানতে পারবো যে চাহিদা, আমরা যদি বলি, এখানে প্রথম জানতে পারবো যে ভোক্তার আচরণ। একজন ভোক্তা তিনি কি আচরণ প্রদর্শন করেন? একজন ভোক্তা তিনি কি দ্রব্যের গুণাগুণ বিচার না করেই পণ্য ক্রয় করেন? না, তিনি সবসময় পছন্দনীয় দ্রব্য কত কম দামে ক্রয় করা যায় সেই চেষ্টা করে থাকেন। এটি হচ্ছে ভোক্তার আচরণ হয়। ভোক্তা সবসময় কম দামে পণ্য বেশি ক্রয় করে, বেশি দামে পণ্য ক্রয় করে। অবশ্যই তার কম ক্রয় করে বেশি দামে, এটাই তার পছন্দের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। চাহিদা বিধি কি? প্রত্যেকটা বিষয়ের একটি নিয়ম আছে। চাহিদা বিধি হচ্ছে দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, আর দাম কমলে চাহিদা বাড়ে। এটা হচ্ছে চাহিদা বিধি। এর বেশ কিছু ব্যতিক্রম আছে। এরপরে আমরা চাহিদা বিধির, এবার যোগান কি, যোগান বিধি কি? যোগান কি আমরা শুনছি, একটু আগেই বলছি। যোগান হচ্ছে একজন বিক্রেতা একটি পণ্য একটি নির্দিষ্ট দামে কতটুকু বিক্রয় করতে চাচ্ছেন, সেটা হচ্ছে যোগান। আর যোগান বিধি কি? দাম বাড়লে
বিক্রেতা যোগান বাড়িয়ে দেয়, অর্থাৎ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এটা হচ্ছে যোগান বিধি। এরও বেশ কিছু ব্যতিক্রম আছে। চাহিদা যোগানের ভারসাম্যের ভিত্তিতে, অর্থাৎ চাহিদা যোগানের মাধ্যমে বাজার দ্রব্যের দাম নির্ধারিত হয়। আমরা জানি দাম বাড়লে চাহিদা কমে, আর দাম কমলে চাহিদা বাড়ে। যোগানের ক্ষেত্রে বিপরীত, দাম কমলে যোগান কমে, দাম বেড়ে গেলে যোগান বেড়ে যায়। কিন্তু বাজারে দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার উভয়ের ভূমিকা থাকে। এমন একটা সময় আসে যখন যে দামে বিক্রেতাও বিক্রয় করতে ইচ্ছুক, ক্রেতাও সেই দামে ক্রয় করতে ইচ্ছুক, সেটি হচ্ছে ভারসাম্য দাম। আমরা চাহিদা যোগানের মাধ্যমে ভারসাম্য দাম কিভাবে নির্ধারিত হয় এটা এই চ্যাপ্টার থেকে জানতে পারবো। আমরা বাজারের আয়তন সম্পর্কে এখান থেকে জানতে পারবো। এবার আসি উপযোগ। উপযোগ কি? উপযোগ সম্পর্কে একটা বিধি অধ্যাপক মার্শাল দিয়েছিলেন, এটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। একটা দ্রব্যের ভোগ বৃদ্ধির সাথে সাথে তার থেকে প্রাপ্ত উপযোগ কমতে থাকে। এই কমাটা কমতে কমতে একটা পর্যায়ে শূন্যে চলে আসে। তারপরেও যদি ভোগ বৃদ্ধিকর হয়, আমাদের উপযোগ আস্তে আস্তে বিয়োগবোধক হতে থাকে। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি। আমি একজন ভোক্তা, আমি প্রচন্ড মিষ্টি পছন্দ করি, রসগোল্লা বা ঘাটের মিষ্টি আমরা যদি আলোচনা করে থাকি। আমরা যদি দেখি যে আমাকে একটা পর একটা মিষ্টি খাওয়ানো হচ্ছে, আমার প্রথম মিষ্টি থেকে যে তৃপ্তি আমি পাবো, দ্বিতীয় মিষ্টি থেকে তার থেকে বেশি তৃপ্তি পেতে পারি। এইভাবে একটা পর্যায়ে আমার তৃপ্তি এমন একটা পর্যায়ে পৌঁছালো যখন আমার তৃপ্তি হলো সর্বোচ্চ। এরপরে আমাকে যদি আবার মিষ্টি খাওয়ানো হয়, আমার আগের উপযোগ যা পেয়েছিলাম তার থেকে উপযোগ কমতে থাকে। এইটাকে একটা রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, সেটাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। এই বিধিতে আমরা দেখতে পাই একটা দ্রব্যের ভোগ বৃদ্ধির সাথে সাথে তার উপযোগ বাড়তে থাকে নির্দিষ্ট একটা পর্যায় পর্যন্ত, তারপরে উপযোগ কমতে থাকে। এটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এরপরে উপযোগ এবং নিরপেক্ষ রেখা সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার পরে ভোক্তা নিরপেক্ষ থাকে, অর্থাৎ যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি পণ্যের থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি সমান হয়। যত উপরে নিরপেক্ষ রেখা আমরা যাব, তত আমরা একটু রেখাগুলো দেখিনি। এইটা হচ্ছে আমাদের চাহিদা রেখা। চাহিদা রেখাকে ডিবি দ্বারা দেখানো হয়। এদিকে দ্রব্য, এদিকে দাম দেখানো হয়। এইটি হচ্ছে যোগান রেখা। যোগান রেখা সব সময় ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এর ভূমি অক্ষে যোগান, আর এদিকে দেখানো হয় দাম, অর্থাৎ দাম বেশি যোগান কম। দাম কমে গেলে দাম কমে গেলে চাহিদা বেড়ে যায়, আর দাম যদি বেড়ে যায় চাহিদা কমে যায়। একইভাবে যোগানের ক্ষেত্রে দাম কম যোগান কম, দাম বেড়ে গেলে যোগান বেড়ে যায়। এর ভিত্তিতে আমরা চাহিদা যোগানের কিভাবে ভারসাম্য অর্জিত হয় সেটা আমরা দেখাতে পারি। এদিকে চাহিদা ও যোগান, এদিকে হচ্ছে দাম। এই হচ্ছে চাহিদা রেখা, এই যোগান রেখা। যে বিন্দুতে সেট করলো এটা আমরা কিউ বিন্দু বলতে পারি। এই বিন্দুর দাম, এইটা হচ্ছে ছোট হাতের কিউ। আমরা এই দামটা এমন একটা দাম যেখানে চাহিদা, এই ওপি যে দাম, ওপি দামে চাহিদা যোগান সমান। এর থেকে যদি বেশি দাম হয় তাহলে কি হবে? চাহিদা কম যোগান বেশি। এর থেকে যদি কম দাম হয় সেক্ষেত্রে যোগান কম চাহিদা বেশি। সো এখান থেকে দাম নামতে হবে বা এখান থেকে দাম বাড়তে হবে। এই এমন একটা ওপি দাম যে দামে চাহিদা সর্বোচ্চ। আমরা এর পরের ক্লাসে আমরা নিরপেক্ষ রেখা সম্পর্কে আলোচনা করব এবং ইউনিট 3 এবং 4 চাহিদার মাত্রা ও নমনীয়তা, ইউনিট 4 এবং ইউনিট 3 কে আমরা পড়ব ভোক্তার ভারসাম্য। আমরা করোনাকালীন সময়ে সবাই সুস্থ থাকি। আমি সকলকে অনলাইন ক্লাসে আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি। আমরা ঝরে পড়া ছাত্রছাত্রী যারা
যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছি, তারা সফলভাবে এই আমাদের কোর্স সমাপ্ত করব, এই প্রত্যাশা রেখে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।